ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যাকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, যার সান্নিধ্যে এসে বহু মানুষ তাদের জীবনের বিভিন্ন সমস্যা কাটিয়ে আজ একটা সুরক্ষিত জীবনে বসবাস করছেন এবং জীবনের যে কোনো সমস্যাতেই তারা আবারও ছুটে আসেন একমাত্র তারই কাছে, যার রয়েছে দীর্ঘ বছরের জ্যোতিষ অভিজ্ঞতা। একমাত্র তিনিই পারেন আপনাদের জীবনকে এইভাবে সুরক্ষিত করে তুলতে, যিনি দীর্ঘ বছর ধরে জ্যোতিষ শাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক এবং সনাতন জ্যোতিষশাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই স্যারের অনুষ্ঠান মানে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারা, জ্যোতিষ শাস্ত্রের যে বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো সেগুলো স্যার খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করে নেব সেটি হলো বিবাহ। এই বিবাহ নিয়ে আজকাল আমাদের সমাজে সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে চলেছে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক দিনের সম্পর্ক থাকার পর বিয়ে হওয়ার পরও সেই বিয়ে বেশি দিন টিকছে না, অথবা বিয়ের পর বহু বছরের একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে বা বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভেঙে যাচ্ছে, বা অনেকের সমস্যা থাকে অনেক সম্বন্ধ দেখার পরও কিছুতেই বিয়ে হচ্ছে না, বা প্রেমের সম্পর্ক রয়েছে কিন্তু কিছুতেই সেটা বিয়ে পর্যন্ত যাচ্ছে না। এই সমস্যাগুলো আমাদের জীবনে কিন্তু বহু মাত্রায় আজকাল বেড়ে গেছে। তাই বিবাহ নিয়ে আজ স্যারের সঙ্গে আমরা আলোচনা করে নেব। স্যার, প্রথমেই বলবেন বিবাহ নিয়ে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন, এই সমস্যাগুলো মানে সবাই কেন ফেস করে? ওটা তো পরে আসছি, ফার্স্টে বিবাহ সম্বন্ধে একটু কথা বলি। বিবাহটা তো লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা একদম অধ্যায়, যেটা থেকে মানুষ দুজন নরনারীর একটা নতুন জীবন শুরু করে। তো সেই জায়গার মধ্যে যত ভালো হবে তাদের জীবনের উন্নতি, সুখ, স্বাচ্ছন্দ্যটা তত পরিলক্ষিত হবে এবং পরবর্তী যে জেনারেশন সন্তান তাদের ওপরও সে ভালো এফেক্টটা পড়বে। কিন্তু বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ডই বিবাহ নিয়ে প্রবলেমগুলো আগের থেকেও আস্তে আস্তে বেশি দানা বাঁধছে, বেশি প্রবলেম অ্যারাইজ করছে, নানাবিধ প্রবলেম অ্যারাইজ করছে। হ্যাঁ, সেই সব কারণে বিবাহটা একটা এখন লাইফের একটা সিরিয়াস একটা দিক বলতে পারেন। একদম। হ্যাঁ, কাজেই সেটাকে নেগলেক্ট করলে তো হবে না। আর যারা জ্যোতিষশাস্ত্রের ওপর বিশ্বাস রাখেন, জ্যোতিষ একটা বিজ্ঞান, আমাদের প্রোগ্রামের নামই হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি, একটা ঐশ্বরিক বিজ্ঞান, ডিভাইন সায়েন্স। কাজে জ্যোতিষ তো একটা বিজ্ঞান এবং যারা আস্থা রাখেন তারা কিন্তু জ্যোতিষের থেকে জোটক বিচার করে বিবাহটা করা একমাত্র দরকার বলে আমার মনে হয়। কারণ তাতে অনেক এই যে সমস্যা, সেই সমস্যা থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। একদম, এটা একটা বলা যেতে পারে। একদমই। আজকাল সমাজে এই সমস্যাটা মানে বেশি মাত্রায় বেড়ে গেছে যে কোনো সম্পর্কই টেকে না বেশি দিন, তার জন্য বিবাহ বেশি মাত্রায় দেখা যায় ডিভোর্সের সংখ্যা। তার মানেটা কি, আজকালকার দিনে এত বেশি ছেলেমেয়েরা
মেলামেশা এখন বেশি হয়ে গেছে, এখন অনেক কিছু ফ্রি বেশি হয়ে গেছে, এখন ইউটিউব, ফেসবুক, একদম। ইনস্টাগ্রাম নানা রকম এসবের যুগ এসে গেছে। কাজেই আগেকার দিনের যে মেলামেশা আর এখনকার যে মেলামেশা অনেক এলামেন্ট ডিফারেন্স হয়ে গেছে। বিয়েটাও খুব তাড়াতাড়ি করে ফেলছে, নিজেরা পছন্দ মতো বিয়ে করছে। কাজে এইসব থেকে অনেকেই দেখা যাচ্ছে পছন্দ মতো বিয়ে করছে, সেখানে দেখা যাচ্ছে জটক বিচার করে সবকিছু মিলছে না, কিন্তু যেহেতু পছন্দ মতো বিয়ে সেটা বিয়ে হয়ে যাচ্ছে। যখন পছন্দ হচ্ছে তখন তো তারপর আর জটক বিচারের প্রয়োজনীয়তাটাও আসছে না। একদম সে যাকে আগে থেকেই চুজ করে নিয়েছে তখন জটক বিচার করে কি তাকে ক্যান্সেল করবে? না, এটাও তো যদি সমস্যা থাকেও বিয়েটা হচ্ছে সেখানে। হ্যাঁ, কাজে সমস্যা হয়ে যাচ্ছে। এখান দিয়ে সমস্যা হচ্ছে, জটক বিচার না করার জন্য সমস্যা হচ্ছে, তাড়াহুড়ো করে বিয়ে করছে। আর মেন যে ভালোভাবে বিচার করে বিয়ে করার থেকেও অনেক টার্গেটটা থেকে যাচ্ছে কি তার আয়টা ভালো, বিয়েটা দিয়ে দাও। একদম একদম। হ্যাঁ, কাজে এই যে সব জন্য বিয়েগুলো হচ্ছে তার জন্য তো গন্ডগোলটা আরো দানা পাকিয়ে যাচ্ছে। একদম। তা আমি তো এখানে একটাই সাজেশন দেব বা একটাই বলবো যে বিয়ের জন্য তো অবশ্যই বিচার করে নেওয়া পাত্রপাত্রীর ছকটা দরকার। একদম একদম। আচ্ছা, এই যে কুট এগ্রিমেন্ট বা কুট বিচার, মানে এটা কি বিবাহের মানে একমাত্র বিচার্য বিষয়? না 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 না, এই কুট এগ্রিমেন্ট বা কুট যে বিচার, কুট বিচার করে যে বিবাহ করা হয় এটা মোটেই একমাত্র বিবাহ বিচার্য বিষয় নয়। তাই বলছি আমি, বিবাহ করবার আগে ফার্স্ট স্টেপিং কি না, পাত্র পাত্রীর দেখাশোনা হবে। একদম। এবং দেখাশোনা হওয়ার পর কিছু জিনিস আছে যেটা তাদের মনোমত হবে, তার ইনকাম, তার স্টেবিলিটি, সে তার স্ত্রীকে ঠিকমতো রাখতে পারবে কি না, বা কর্মজীবন, সে ব্যবসা করুক বা চাকরি করুক, যাই করুক না, বা প্রফেশনে থাকুক, যাই করুক না কেন, তার স্টাবলিশমেন্টটা একটু ভালো দেখে নেবে। মানে এই যে প্রাইমারি ব্যাপারগুলো দেখে নেওয়ার পর যখন দেখা গেল যে পাত্র এবং পাত্রী দুজনেই ঠিক আছে, মানে মনের মতো আছে, এরা বিয়ে করতে চাইছে, দুজন পক্ষই বা পারিবারিক এতে মত আছে যে হ্যাঁ এদের সঙ্গে বিয়ে দেওয়া যায়, তখন এরপর আসতে হবে জ্যোতিষের কাছে। একদম। এবার দেখতে হবে শুধু কুট বিচার নয়, ওই এত পয়েন্ট পেলো আর বিয়ে দিয়ে দাও, না 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 না, ফার্স্ট দেখতে হবে তার লংজিভিটি, আচ্ছা, আয়ুটা কেমন আছে। যদি স্বল্পায়ু হয়, বিয়ে হলো, তারপর তো অঘটনটা ঘটবে। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে বিয়ের পরে একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেখানে বিয়ের কিছুদিন পরে দেখা যাচ্ছে এসব নিয়ে বৈধব্য চলে আলোচনা আসলো। করবো, আরো ছক নিয়েও আলোচনা করবো, তখন দেখতে পাবেন। এখন আমি এটা নিয়ে আলোচনা বেশি দূর যাচ্ছি না, এটা নিয়ে বলছি যে আয়ুটা তাহলে দেখতে হবে, তার ক্যারেক্টারটা দেখতে হবে, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, তার ক্যারেক্টারটা দেখতে হবে যে তার কোনো রকম কিছু আছে কি না যে পরবর্তী বিবাহ পরবর্তী সম্পর্কে জড়িয়ে পড়বে। একদমই, মানে ভবিষ্যতে সেটা আছে কি। কাজে এই যে জিনিসগুলো বা সে ক্যারেক্টারে কেমন প্রথম থেকেই চলছে, তার মধ্যে একটা বিয়ে করলো আবার পরে চলবে, আবার চলো। হ্যাঁ, সত্যি এমনিতেও খোঁজ খবর না অতটা জানা যায় না, সেখানে এই বিচারটা করলে আমরা সবকিছু জানতে পারি। এইটা একটা আপনাকে একদম 100% আমি বলছি, এই মানুষকে একমাত্র জানতে গেলে ছকের মাধ্যমে জানতে হবে। একদম। বর্তমান কেন, আগেও তো ছিল, আগে বলুন, বর্তমান বলুন, ভবিষ্যৎ বলুন, সবসময় মানুষ কি একদম মুখে যা মনে তা সব একদম করছে না। একদম। 2-3 রকমের মুখোশ পড়ে আছে। একদম। তো 2-3 রকমের যে মুখোশ, সেই মুখোশগুলো একমাত্র খোলা যায় এই জ্যোতিষ চার্টে, তার লগ্ন চার্ট, তার এই চার্ট, তার সব কিছু ডিটেলস দেখলে সে বোঝা যায় অ্যাকচুয়ালি সে কী রকম। একদম, মানে আজকালকার যুগে সেটা আরো বেড়ে গেছে, মানে মুখোশধারী মানুষই বেশি হয়ে যাচ্ছে না। এখন এত রকমের নানা রকম কর্ম বলুন, নানা রকম জীবনযাপন বলুন, এত রকমের সব ব্যাপার স্যাপার ঘটছে আধুনিক এতে, তাতে করে এই ব্যাপারগুলো অনেক বেড়ে যাচ্ছে, এতে করে কি সংসার ভাঙছে। একদম। দুজনে হয়তো একসময় বাধ্য হয়ে থাকছে ছেলে মেয়ের দিকে মুখ তাকিয়ে, কিন্তু একজনের সঙ্গে সম্পর্ক করে বসে আছে, ও আরেকজনের সঙ্গে সম্পর্ক করে বসে আছে। কাজে এই যে জিনিসগুলো, এটা তো মানে ঠিক আকাঙ্ক্ষিত জিনিস নয়, এগুলো তো কেউ চায় না তার লাইফে ঘটুক। তার মানে কি তার বিবাহ জীবনটা বিঘ্নিত হচ্ছে। একদম। এবার স্যার একটু জানতে চাইবো যে 7th হাউসে বা 7ম ভাবে যদি লগ্নপতি থাকে তাহলে কি ফল হবে? দেখুন, লগ্নপতি যদি সপ্তম ঘরে থাকে, সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করি, দ্বিতীয় ঘর, যাই হোক, সপ্তম ঘর থেকে মেনলি বিবাহ ঘরটা হচ্ছে সপ্তম ঘর। সেই সপ্তম ঘরে যদি লগ্নপতি থাকে, মহর্ষি পরাশর মেনশন করছে যেখানে স্ত্রীর পক্ষে ভালো নয়। আচ্ছা। স্ত্রীর একটু কিছু না কিছু পক্ষে খারাপ হবে, এবং শরীর স্বাস্থ্যের দিকটাই মেনলি দেখা যায়
ইভিন অনেক সময় দেখা যায় সম্ভাবনা একটা থাকে মৃত্যু হবারও। আচ্ছা, কিন্তু গ্রহটি যদি ন্যাচারাল মানে নৈসর্গিক শুভ গ্রহ হয় তাহলে জাতক একটু ভবঘুরে প্রকৃতির হবে, কিন্তু এবং নানা কষ্টের সম্মুখীন হবে এবং খুব হতাশ থাকবে। কিন্তু এখানে আর একটা কথা, যদি গ্রহটা যদি খুব ওয়েল ডিসপোজড হয়, খুব ভালো জায়গায়, মানে লগ্নপতিটা সপ্তম ঘরটা খুব ভালো জায়গা হলো, খুব ভালো জায়গায় বসে গেল এবং খুব স্ট্রং হলো, তাহলে কিন্তু ওই জাতক রাজার মতো হবে। আচ্ছা, রাজা তুল্য সে হবে। রাজা তুল্য, এখন তো রাজা না, তার মানে কি ধন ঐশ্বর্যে ক্ষমতায় সে একটা বেশ ভালো হবে, এবং জাতক প্রচুর ট্রাভেলিং করবে এবং খুব ব্যবসা করবারও সম্ভাবনা আছে, জাতকের খুব বড় ব্যবসায়ী হওয়ারও সম্ভাবনা আছে এবং বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। আমরা যদি একটা চার্ট এখানে দেখানো যায়, তাহলে চার্টের মাধ্যমে আমরা একটা বুঝে নেব। হ্যাঁ, যে আমরা দেখে নিচ্ছি সেই চার্ট। হ্যাঁ, চার্টটা হয়ে গেছে, দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখুন, এই চার্টের সপ্তমপতি হলো কর্কট। কর্কট মানে হচ্ছে 7 নম্বর ঘর, ওখানে 1 2 করে লেখা আছে। 7 নম্বর ঘর যেখানে লেখা আছে সেখানটায় দেখুন কর্কটের জায়গা, ওটা চন্দ্রর মালিক, গৃহের অধিপতি হচ্ছে চন্দ্র এবং সে সপ্তমপতিও অলস, মানে সে সপ্তম ঘরের অধিপতি। এবং এখানে দেখুন এই রবি লগ্নে, মানে 1 নম্বর ঘরে রবি বসে আছে লগ্নে এবং সে সপ্তম দৃষ্টিতে শনিকে দেখছে। এবং এর দ্বারা কি হয়েছে না, লগ্নপতিটা অ্যাফ্লিক্টেড হয়ে গেছে, মানে পীড়িত হয়ে গেছে, তার এটা কমে গেছে সব জিনিসগুলো। এবং এর জন্য কি হয়েছে, এই যে হয়েছে, আর একটা জিনিসও আমি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই সপ্তমপতিটা অষ্টম ঘরে অবস্থান করছে। এই অষ্টম ঘরে অবস্থান করছে এবং সে বুধ আর শুক্রের দৃষ্টিও পেয়েছে এবং মঙ্গলের সঙ্গে, রেট্রোগ্রেড মঙ্গলের সঙ্গে, বক্রী মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। এইসব নানাবিধ কারণে, এবং এই যে লগ্নপতি সপ্তমে গেছে, এটা হচ্ছে মেজর রিজন। তো এটার জন্য এই যে এই জাতকের বিয়ে হয়েছিল এবং 1 মাসের মধ্যে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় এবং সে সেকেন্ড ম্যারেজ করে। সেকেন্ড ম্যারেজেও তার বউ বেশিদিন তার সঙ্গে জীবনযাপন করতে পারে না, সে চলে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতকের 2টো বিয়ে হয়েছে, 2বার বিয়ে হয়েছে, কিন্তু 2টো বউ থাকা সত্ত্বেও জাতক একা। তার সে ভবঘুরের লাইফটা, যেটা বললাম ভবঘুরের মতো সে লাইফটা লিড করছে। তার মানে এটা সে জুপিটারের দৃষ্টিটা এখানে পায়নি, এটা একটা বড় ব্যাপার। জুপিটারের দৃষ্টিটা পেলে, মানে বৃহস্পতির দৃষ্টিটা পেলে হয়তো একটুখানি সম্ভাবনাটা হতো, কিন্তু যদি পাইনি তাহলে তো কিছু এখন করার নেই। তাহলে আমরা তো একটা চার্টের মাধ্যমে বুঝেই নিলাম। এবার আমরা দেখে নিলাম সেই চার্ট। এবার আমরা যাচ্ছি পরবর্তী বিষয়ে। হ্যাঁ, অবশ্যই পরবর্তী বিষয়ে যাব, তার আগে একবার বলে রাখছি, আমরা আজকে বিবাহ নিয়ে তো অবশ্যই আলোচনা করছি, আরও এই বিষয়ে আলোচনা করে নেব। তবে মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, আপনাদের জীবনেও নিশ্চয়ই সমস্যা রয়েছে, কারণ সমস্যা থাকা ছাড়া তো আর জীবন চলে না। তাই সমস্যা থাকলে একটু আপনারা সতর্ক হবেন, সচেতন হবেন। স্যারের অনুষ্ঠান যদি আপনারা নিয়মিত দেখে থাকেন, নিশ্চয়ই দেখবেন যে স্যার যেটা বলেন সেটা কিন্তু আপনাদের জীবনের সঙ্গে একদমই মিলে যায়। তাই যখন মনে করবেন আপনাদের জীবনে কোনো গুরুতর সমস্যা রয়েছে, সেই সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, যত সত্বর সম্ভব যোগাযোগ করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে আসবেন। আপনারা স্যারকে কোথায় পাচ্ছেন জানিয়ে রাখছি, আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 7998040396। এই নাম্বারটিতে ফোন করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন। এই 3টি চেম্বারের মধ্যে আর নিজের জীবনে গুরুতর সমস্যা থাকলে অথবা ভবিষ্যৎ নিয়ে জানতে ইচ্ছে করলে, কি করবেন বুঝতে পারছেন না, কোনো ডিসিশন নিতে পারছেন না, তখন কিন্তু চেম্বারে এসে বিস্তারিত আলোচনা করাটা খুবই প্রয়োজন। কারণ চেম্বারে আসলে আপনারা আপনাদের জীবনের একটা সঠিক পথ, সঠিক রাস্তা পেয়ে যাবেন। আর কোনো কারণে যদি আপনারা চেম্বারে আসতে পারছেন না, কলকাতার বাইরে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা আপনারা অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা বাড়ি বসে অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন তারাও এই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। স্যার কিন্তু বহু স্টুডেন্টকে শিক্ষা দিয়ে থাকেন, জ্যোতিষ শাস্ত্র নিয়ে ক্লাস করিয়ে থাকেন। তাই যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন। চলে যাচ্ছি আবার পরবর্তী বিষয়ে।
স্যার এবার জানতে চাইবো যে সেকেন্ড লর্ড বা দ্বিতীয় পতি যদি 7th হাউসে অবস্থান করে তাহলে মানে কি রেজাল্ট হতে পারে? সেকেন্ড লর্ড, আমরা তো লগ্নপতি বা ফার্স্ট লর্ড নিয়ে এক্ষুনি বললাম। এবার সেকেন্ড লর্ড যদি সপ্তম হাউসে অবস্থান করে, জাতকের ডাক্তার হওয়ার চান্স খুব বেশি হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি কোনো পাপগ্রহ, এই সপ্তম হাউসে দ্বিতীয় লর্ডের সঙ্গে যুক্ত হয়, সপ্তম ভাবে বা 7th হাউসে যদি সেকেন্ড লর্ডের সঙ্গে যুক্ত হয়ে যায় কোনো পাপগ্রহ বা ম্যালিফিক প্ল্যানেট, তাহলে স্বামী এবং স্ত্রী দুজনেরই ব্যভিচারী হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। দুজনেরই ব্যভিচারী হওয়ার সম্ভাবনা আছে এবং দুজনের ক্যারেক্টার খুব সন্দেহজনক হয় এবং এরা প্রচুর এক্সপেন্স করবে, মানে প্রচুর খরচ করবে। কি জন্য না? সেক্সুয়াল প্লেজারের জন্য, কামুক যে পরিতোষ, এই নিজের এইগুলো মেটাবার জন্য ওরা প্রচুর খরচ করবে, এক্সপেন্স করবে। সেখানে একটা অবৈধ সম্পর্ক হওয়ার মানে সম্ভাবনা রয়েছে। এরা জেনারেলি দেখবেন ব্যভিচারী টাইপেরই হয়। তো ব্যভিচারী তো আর খুব একটা কিছু ভালো একটা এর হলো না, এবার সে তো ওরকম সম্পর্ক করবে বলেই তো তাকে ব্যভিচারিণী বলা হচ্ছে। হ্যাঁ, সে তো ওগুলো করবে এবং এই ব্যাপারে প্রচুর খরচও করবে এবং যা আয় করবে আর তখন আর মাথায় থাকবে না যে কত আয় করব, সংসার কত দিয়ে চালাবো, ধার দেনা করে ফেলবে। এই জন্য কি হচ্ছে, এইরকম জায়গায় থাকলে সংসারে অশান্তিগুলো প্রচুর এসে যাবে। আবার যদি সেকেন্ড লর্ড সপ্তম হাউসে স্ট্রং সপ্তম পতির সঙ্গে যুক্ত থাকে, যদি সেকেন্ড লর্ড সপ্তম হাউসে মানে খুব স্ট্রং সপ্তম পতির সঙ্গে যুক্ত থাকে, অবস্থান করে, তাহলে কিন্তু এই জাতক একটা ধনসম্পদের প্রবাহের মধ্যে জীবনযাপন করবে। আচ্ছা, প্রচুর ধনসম্পত্তির মালিক হয় এরা। আপনি যেটা বললেন প্রচুর খরচ করবে, নিশ্চয়ই ধনী হবে, তার জন্য ওটা আলাদা হলো, ওটা পাপগ্রহ যুক্ত হয়ে বসলো। আর এটা পাপগ্রহ নেই, এখানে খুব স্ট্রং মানে ওই যে সপ্তম হাউসে বললো, সপ্তম পতিও থাকলো এবং খুব স্ট্রং এবং ওটা খুব ভালো জায়গায় ভালো এফেক্ট পেয়ে বসে আছে। সেই সময় সে ওই যে আর্থিক যে প্রভাব, মানে যে একটা ধনসম্পদের প্রভাব, সেই সময় তখন তারা করবে। ওই জায়গাগুলো তো দেখার ব্যাপার আছে। এবার ওই জায়গাগুলো না দেখলে ভুলভাল হয়ে যাবে এবং এই জাতক খুব বড় বড় বিজনেসম্যান হতে পারে এবং বিদেশ যাত্রা এরা প্রচুর করে থাকে। আবার দেখবেন যদি রাশি, নবাংশ, নক্ষত্র এই সবগুলো যদি প্রত্যেকটাই স্ত্রী হয়, আমাদের তো রাশি দুরকম আছে, একটা হচ্ছে পুরুষ রাশি, একটা হচ্ছে স্ত্রী রাশি। তাহলে এই রাশি নক্ষত্রটাও আছে, স্ত্রী নক্ষত্র, পুরুষ নক্ষত্র, যাই হোক সবই তো ওরকম পুরুষ আর স্ত্রী দিয়ে ভাগ করা হয়েছে। কাজে এখানে যদি রাশি, নবাংশ, তারপরে নক্ষত্র সবই যদি এই স্ত্রী হয় এবং সেকেন্ড লর্ড যদি তাতে অবস্থান করে, আচ্ছা, তাহলে জাতক কিন্তু মহিলাদের থেকে প্রচুর সাহায্য পায় এবং জীবনের যে উন্নতির যে কি বলবো আপনাকে, উন্নতির যে মেন জায়গা, সেখানে এত মেয়েরা সাহায্য করে ওকে, চিন্তা করার বাইরে মহিলারা। যেমন ধরুন অফিসে চাকরি করছে কোনো, সেখানে যদি তার বস মহিলা হয় এবং সে যদি তাকে প্রমোশন দেওয়ার মানে তার ক্যাপাসিটি থাকে বা তার ক্ষমতা থাকে, সে তাকে প্রমোশন দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, প্রচুর রকমভাবে সে কিন্তু হেল্প পাবে এই মহিলাদের থেকে, মানে মহিলারা তাকে খুব ফেভার করবে, মহিলারা তাকে খুব ফেভার করবে। এইরকম মানে অটোমেটিক, মানে বলতে হবে না, মহিলারা অটোমেটিক এসে তাকে মানে জীবনে উন্নতির ব্যাপারে তারা একটা প্রধান ভূমিকা গ্রহণ করে থাকবে মহিলারা। মানে ওর সার্কেলের মধ্যে যারা থাকবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেখানে দেখা যাবে মহিলাদের কাছ থেকে ও বেশি সাহায্য পাচ্ছে বা উন্নতির জন্য তারাই একমাত্র কাজ করে। একদম ওরাই ওকে বেশি হেল্প করে, মানে ওকে তুলে দেওয়ার পেছনে ওদের বিরাট একটা অবদান থাকবে। হ্যাঁ, আবার দেখুন এই সেকেন্ড লর্ড আর সপ্তম ঘর, এগুলোকে বলা হয় মারক, কিলার, এবং সেই কারণে বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেকেন্ড লর্ড যদি খুব, এবং সেকেন্ড ওই হাউসটাও যদি খুব পাপপীড়িত থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ধরুন টরাস বা বৃষ লগ্ন, তো বৃষ লগ্নের দ্বিতীয় পতি কোনটা? বৃষ লগ্নের দ্বিতীয় পতি হলো মিথুন, তার হচ্ছে বুধ হচ্ছে তার অধিপতি। বৃষ লগ্নের দ্বিতীয় হাউস হচ্ছে কোনটা? মিথুন, এবং তার অধিপতি হচ্ছে বুধ, এবং সে সপ্তমে থাকছে মানে বৃশ্চিকে থাকছে এবং
কার সঙ্গে থাকছে, বৃশ্চিকে মঙ্গলের সঙ্গেই আছে এবং কেতু যুক্ত হয়ে আছে। এইটা একটা জাতকের, আমি এক্সাম্পল দিচ্ছি, একটা জাতকেরই চার্ট এটা। তাহলে এইরকম পজিশানে দেখা গেছে সেই জাতক বিয়ের 2-3 বছরের মধ্যে, 2 বছর না 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যেই সে সুইসাইড করেছে। আচ্ছা, কেন সুইসাইড করেছে? না তার স্ত্রীর অবৈধ সম্পর্কের জন্য। একদম, হ্যাঁ সেটাই আমি একটু আগে বলছিলাম যে বিয়ের কিছুদিন পরে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো খারাপ কিছু যেটা হয়ে যায় সেটার জন্য দেখা যায়, মানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে পত্নী বিয়োগ হচ্ছে বা কোনো ক্ষেত্রে তার হাজবেন্ড মারা যাচ্ছে, মানে যে কোনো একজন মারা যাচ্ছেন। এমনও আমরা দেখেছি, মানে কিছু ঘটনা মানে পরিচিতের মধ্যেই দেখেছি যে মানে বিয়ে হলো, দেখা গেল মানে বৌভাতের দিনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে তার স্বামী মারা গেল। এরকম বিচারটা করতে হবে না, বিচারটা করে নেওয়া খুব এসেন্সিয়াল, খুবই এসেন্সিয়াল। কারণ এটার দ্বারা বোঝা যাবে যে এরকম ধরনের যদি আমার পাত্র বা পাত্রী হয়ে যায়, কাজে এটা হয়তো কিছুদিনের জন্য একটা ভালো হলো, কিন্তু ইন ফিউচার তখন তো পুরো জিনিসটাই গন্ডগোল হয়ে যাবে। কাজে এগুলো আগে থেকে যদি আমরা দেখতে পাই, জানতে পারি, তাহলে সেটা আমাদের আগে থেকে একটা স্টেপ নেওয়া, প্রিকশন নেওয়া বা একটা চেষ্টা করা দরকার না, যাতে করে আমাদের জীবনটা, ভবিষ্যৎটা ভালো হয়। একদমই, কারণ আগে থেকে জানতে পারলে সম্বন্ধ করে বিয়ে যদি হয় নিশ্চয়ই সেখানে বিয়েটা হবে না, বিয়েটা দেবে না তার গার্জেনরা নিশ্চয়ই। আর এখানে একটা প্রশ্ন আসছে, আজকাল যেটা হচ্ছে প্রেমের বিয়ে, সেখানে যদি আগে থেকে সম্পর্ক থাকে, তখন যদি দেখা যায় যে বিয়ের পর একটা অঘটন ঘটতে পারে, তাহলে সেটা কি কাটানো সম্ভব হয়? মানে সেই জায়গাটাতে কাটানো মানে কি, এই কথাটা আমি খুব শুনছি ইদানিং, যেটা কাটিয়ে দেবেন আমাকে। হ্যাঁ দেখুন, কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা মানুষের নেই, কাটিয়ে দেওয়ার মতো মানুষের নেই যারা বলে মিথ্যে কথা বলে। আপনি যেটা বললেন না, মানে চেষ্টা করে, চেষ্টা করতে হবে। না না, এই যে জিনিসটা তার জীবনে মানে যাতে না ঘটে, সেটা চেষ্টা করতে হবে, গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। আচ্ছা, মানে সেটা হয়তো অল্পের উপর দিয়ে হতে পারে, আবার ওইটা যে করা হলো কিছু ফল না দিতেও পারে, ঘটনাটা ঘটতেও পারে। আচ্ছা, এটা মানে হাতে থাকে না, এটা দেখুন ওপরওয়ালার হাতেই ফল। একদমই, মানে যে যোগটা আছে সেটা তো হবেই। হ্যাঁ, সেটার জন্য যেটা আপনি বলছেন আটকাতে চেষ্টা করতে হবে, যেটা যাতে আটকে যায়। কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এটা করুন আর এটা আটকে যাবে, আমি এটা আপনাকে বলতে চাইছি। কারণ ফলটা যে আপনি কর্ম করছেন যে এই জিনিসটা তৈরি করলাম, তৈরি করে বললাম তুমি এটা ধারণ করো, তাহলে এই জিনিসটা তৈরি করলাম, আমি কর্ম করলাম, করে আমার মতো করে তাকে সবকিছু 100% দিয়ে দিলাম, কিন্তু ফলটা আমার হাতে নেই, ফলটা উপরওয়ালার হাতে। একদম, ভগবান যদি তখন করে, ওইটা যদি ভালোভাবে কাজ করে আটকাবে, নাহলে আটকাবে না, আমি এটাই বলতে চাইছি। এটা ছাড়া যারা কে বলে আমি জানি না, যদি কেউ বলে থাকে সে ঠিকঠাক বলে না, কারণ ভগবান তো নিজেই বলছেন ফল আমার হাতে, সে তো ঠিক, তুমি কর্ম করো। তাহলে আমি যদি কর্মই করি, তার ফলটা আমি বলবোই করি। ডাক্তার অপারেশন করে দেখবেন বলে যে ভগবানকে ডাকুন, একদমই, তাহলে ভগবানের হাতে ফল, আপনি চেষ্টা করতে পারেন। তবে আমি একটা কথাই বলবো যে সেরকম বাজে কিছু কানেকশন থাকলে বা না থাকলে ছেড়ে দেওয়া উচিত। একদমই। আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আছি। স্যারের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। এই যে বিবাহ নিয়ে আজকাল এত সমস্যা, এই যে আগে থেকে আপনাদের বিচার করাটা খুবই প্রয়োজন। যে চার্ট বিচার, স্যার যেটা বললেন, চার্ট বিচার হলে ভবিষ্যতে কোনো খারাপ জিনিস থাকলে সেটা কিন্তু আমরা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারি, এবং সেই খারাপটাকে কিভাবে কাটিয়ে এগিয়ে যাব, অথবা হয়তো সেখানে সম্বন্ধ করে বিয়ে হলে আপনারা যারা মা বাবারা আছেন নিশ্চয়ই সেখানে বিয়েটা দেবেন না, কিন্তু বিয়ের পরে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু আরো অনেক বড় সমস্যায় আপনাদেরকে পড়তে হবে। তাই অবশ্যই চার্ট বিচার করা, একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেওয়া বিয়ের আগে, সেটা কিন্তু খুবই প্রয়োজন। আজকালকার দিনে অনেকেই সেটা করেন না, এবং তার জন্য দেখা যায় বিয়ের পর নানান সমস্যা, এবং তার কারণে কিন্তু আজকাল সমাজে ডিভোর্সের মাত্রা বেড়ে গেছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাই আপনারা একটু সতর্ক হবেন, সচেতন হবেন। অবশ্যই বিয়ের আগে একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে চার্ট বিচার করে তারপরেই কিন্তু বিয়েতে এগোবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে না, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাই অবশ্যই স্যারের কাছে আপনারা অবশ্যই আসতে পারেন। স্যারের কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন, এবং এই বিয়ের সমস্যা নিয়ে যারা এসেছিলেন বা বিয়ের আগে যারা চার্ট বিচার করে বিয়ে করেছে, তারা কিন্তু আজকে একটা সুখী জীবনে বসবাস করছেন। তাই অবশ্যই যোগাযোগ করবেন। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে 979980403996, এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। আপনারা এই চেম্বারগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর, যে কোনো একটি চেম্বারে আপনারা আসতে পারেন এই চেম্বারগুলোর মধ্যে। আর যারা যে কোনো চেম্বারে আসতে পারছেন না, দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা বাড়িতে বসে অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, কিন্তু তার
জন্য আগে থেকে ফোন করতে হবে, ফোন করে স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, জ্যোতিষ শাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, তারাও অবশ্যই যোগাযোগ করবেন। স্যারের কাছে প্রচুর স্টুডেন্ট রয়েছেন, প্রচুর স্টুডেন্টরা এসছেন যারা স্যারের কাছ থেকে জ্যোতিষ শিক্ষা নিয়ে আজ কিন্তু কেরিয়ারে এস্টাবলিশড হয়েছেন। তাই অবশ্যই তার জন্য এই টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আপনারা তো যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা সবাই জানেন যে স্যার বহু বছর ধরে, দীর্ঘ 25 বছর ধরে এবং আজও এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিন্তু গবেষণা করে চলেছেন এবং তিনি পরাশীয় পদ্ধতিতে কিন্তু স্ত্রী স্তর বিচার করে কিন্তু তিনি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন এবং তিনি জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে শুভাশুভ ফল কিন্তু আপনাদেরকে প্রদান করে দিয়ে থাকেন। এবং এই হোরারি পদ্ধতি যেখানে কিন্তু ডেট অফ বার্থ, টাইম এবং প্লেসের প্রয়োজন পড়ে না, অনেকেরই এই সমস্যা থাকেন সঠিক ডেট অফ বার্থ, টাইম বা প্লেস জানা নেই, তারাও কিন্তু অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু তার জন্য চেম্বারে আসতে হবে, সেখানে হোরারি পদ্ধতিতে ডেট অফ বার্থ, টাইম, প্লেস ছাড়াই কিন্তু আপনারা আপনাদের জীবনের সব কিছু জানতে পারবেন এবং যে কোনো সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। কিন্তু সব কিছুর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে, বসে থাকলে সমস্যা বাড়বে, সমস্যা কমবে না, তাই সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন। আজ এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधा कश्वश्विद्धनम्।